আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হয়েছে ওপেন কোর্স কেমিস্ট্রি ক্লাস নিয়ে। ওপেন কোর্স কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রি ফুল ফার্স্ট পেপারের উপর একটা ফ্রি কোর্স, যেখানে তুমি ফ্রিতে ফুল ফার্স্ট পেপার 4 মাস ধরে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় ক্লাস করতে পারবে এবং পুরো বই খুব ডিটেলসে পড়ানো হবে। প্রত্যেকটা ব্যাপার, খুঁটিনাটি ব্যাপার আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, তো সেই ওপেন কোর্স কেমিস্ট্রি আমরা গত সপ্তাহে ক্লাস নিতে পাইনি কিছু ব্যস্ততার কারণে, আবার ফিরে এলাম। সো আজকে আমাদের পড়াবো তোমাদেরকে চ্যাপ্টার 3 এর লেকচার 13 মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এর আগে আমরা চ্যাপ্টার 2 শেষ করেছি, চ্যাপ্টার 3 এর 12টি লেকচার শেষ করেছি। সো 13 নম্বর লেকচার আমরা চলে এসেছি। 13 নম্বর লেকচারে মৌলের পর্যাবৃত্ত ধর্ম আর কি। তো আজকের ক্লাসে কি কি পড়াবেন? আজকের ক্লাসে পড়াবো ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। খুবই চমৎকার, খুবই ইম্পর্টেন্ট তিনটা কনসেপ্ট, যেখান থেকে পরীক্ষায় সবসময় প্রশ্ন আসে। আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, তারপর তড়িৎ ঋণাত্মকতা। সবসময় এই তিনটা টপিক থেকে পরীক্ষার প্রশ্ন আসে, আর সেই তিনটে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের ক্লাসে হাজির হয়েছি। ইনশাল্লাহ আবার রবি মঙ্গল বৃহস্পতি রেগুলার আমাদের এই লাইভ ক্লাসগুলো চলবে। অলরেডি তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, প্রতিদিনের মতো একটা কাজ করতে ভুলবে না। আমরা ওপেন কোর্স কেমিস্ট্রি মাঝখানে কিছুদিন ক্লাস নিতে পাইনি, আবার শুরু করেছি। তোমার অনেক ফ্রেন্ডই অজানা, তোমার অনেক ফ্রেন্ড জানেই না, সো তারা ক্লাসে আসতে পারেনি। কি করতে হবে? তাদেরকে জানিয়ে দিতে হবে। কিভাবে করে? সে আগের মতো করে। আগে কিভাবে আমরা জানিয়ে দিতাম বলো তো? মেসেঞ্জার গ্রুপে আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, তারপর ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ড যারা তোমার সাথে আগে ক্লাস করতো তাদেরকে মেনশন করতে থাকো, যাতে করে তারা জানতে পারে। ওকে, আমি আবার বলছি, তোমার অনেক ফ্রেন্ড জানে না আজকে অর্গানিক ওপেন কোর্স কেমিস্ট্রি ক্লাস হচ্ছে। সো জানিয়ে দিতে হবে তাদেরকে ফেসবুক গ্রুপের মাধ্যমে, মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে এবং মেনশন করার মধ্য দিয়ে। সো খুব দ্রুত তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, আজকে লাইভের লিঙ্কটা কপি করে যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলাতে দিয়ে দাও। সেটা কলেজের হতে পারে, সেটা স্কুলের হতে পারে, ফ্রেন্ড সার্কেলের হতে পারে। ওকে, আচ্ছা, আর হচ্ছে ফেসবুক গ্রুপগুলোতে দিয়ে দাও এবং মেনশন করতে থাকো তোমার ফ্রেন্ডদেরকে যারা তোমার সাথে ক্লাস করতো। অনেকদিন পর তোমাদেরকে দেখলাম, ভালো লাগছে। তোমরা কেমন আছো জানাবে কমেন্টে। আশা করি তোমরাও ভালো আছো। ক্লাসের পর আরও ভালো লাগবে, তাই না? ওকে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে দেখার পর ভালো না থেকে পারি না আর কি ব্যাপারটা। ওকে, সো তোমাদের সব ফ্রেন্ডকে দেখতে পারলে আরেকটু ভালো হতো। যারা আগে ক্লাস করছে তাদেরকেও মিস করেছি, তাদেরকে একটু জানিয়ে দাও না মেনশন করার মধ্য দিয়ে। তোমরা একটু কমেন্টে মেনশন করতে থাকো, তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করতে থাকো, যাতে করে তারা মেনশন পেয়ে ক্লাসে চলে আসে এবং আমাকে দেখতে পাই, আমিও তোমাদেরকে দেখতে পাই। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও এখনও যারা দাওনি। মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করতে থাকো, যাতে সারা বাংলাদেশে ক্লাসটা ছড়িয়ে যায় আর কি। ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, তোমাদেরকে দেখার পরে ফুরফুরে চিলচিল হয়ে যাই, আর থাকতে পাই না, নিজেকে ধরে রাখতে পাই না, আনন্দে আত্মহারা হয়ে যায়। ঠিক আছে, তোমরাও নিশ্চয়ই খুব খুশি হও আমাকে দেখার পরে। তোমাদের এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা তো আমার একমাত্র মোটিভেশন। তোমাদের এই যে ক্লাস নিচ্ছি, একমাত্র মোটিভেশন তোমাদের ভালোবাসা। ঠিক আছে, ওকে। সো বলো, আমরা আর ওদিকে যাবো না, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, আর কথা বাড়াবো না। তোমরা তোমাদের কাজ করতে থাকো। তোমাদের কাজ হচ্ছে মেনশন করতে থাকা, ফ্রেন্ডদেরকে শেয়ার করতে থাকা। ওকে, আমরা ক্লাসটা শুরু করছি। চ্যাপ্টার 3 এর 12টি লেকচার হয়েছে। আমরা লাস্ট লেকচার 12তে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এই ধর্মগুলো নিয়ে দুটো ধর্ম নিয়ে কথা বলেছিলাম। একটা ধর্ম ছিল, দুটো ধর্ম নিয়ে আমরা কথা বলেছিলাম। একটা হচ্ছে তোমার জারণ ধর্ম, তারপর হচ্ছে পরমাণুর আকার, এর পরবর্তীতে ধাতব ধর্ম। এইসব ধর্ম নিয়ে আমরা বিগত ক্লাসে কথা বলেছিলাম। আজকের ক্লাসে আমরা তিনটা ধর্ম নিয়ে কথা বলবো, যে তিনটা ধর্ম সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। একটা ধর্মের নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি আমরা ডেফিনেশনটা দেখব। আয়নীকরণ শক্তি থেকে আমরা ডেফিনেশন দেখব, তারপর আয়নীকরণ শক্তি পর্যায়ক্রমে কিভাবে চেঞ্জ হয় সে ব্যাপারটা দেখব, গ্রাফ দেখব। আয়নীকরণ শক্তি থেকে আমরা কি দেখব? ডেফিনেশন দেখব, এরপর পর্যায়ক্রমে চেঞ্জটা দেখব, পর্যায়ক্রমে যে চেঞ্জ সেটা দেখব এবং গ্রাফ দেখব। ওকে, আচ্ছা, তারপর আমরা সেকেন্ড যে আমাদের পর্যাবৃত্ত ধর্ম আছে ইলেকট্রন আসক্তি, ওইটা নিয়ে আলোচনা করব। ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব, ইলেকট্রন অ্যাফিনিটি। ইংলিশ ভার্সনে যারা আছো, এখান থেকে আমরা ডেফিনেশন নিয়ে কথা বলবো, পর্যায়ক্রমে কথা বলবো এবং কিছু ব্যতিক্রম দেখাবো। গ্রাফ নিয়ে হয়তো কথা বলবো না, ব্যতিক্রম দেখাবো। ওকে, তারপর লাস্ট ওয়ান, আমাদের সর্বশেষ যে পর্যাবৃত্ত ধর্ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা। সো সর্বশেষ তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বলবো। বুঝতেই পারছো আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এই তিনটা টপিক থেকে প্রশ্ন হয়। তড়িৎ ঋণাত্মকতা থেকে আমরা ডেফিনেশনটা দেখব,
তারপর পর্যায় ভিত্তিক কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখব, তারপর অণুর পোলারিটি নির্ণয় দেখব। খুবই চমৎকার একটা কনসেপ্ট তোমাদের আজকে শেষের দিকে পড়াবো, পোলারিটি কিভাবে নির্ণয় করতে হয় সেই ব্যাপারটা। এর মধ্য দিয়ে 3টা ধর্ম আমরা পড়ব। বিগত ক্লাসে আমরা 2টো ধর্ম নিয়ে কথা বলেছি, একটা হচ্ছে পরমাণুর আকার নিয়ে আমরা কথা বলেছিলাম, আরেকটা কি জানি ছিল আমার ঠিক মনে পড়ছে না, আরেকটা কি জানি ছিল। 2টো ধর্ম নিয়ে গত ক্লাসে কথা বলেছি, আজকে 3টি ধর্ম নিয়ে কথা বললে আমাদের পর্যাবৃত্ত ধর্মগুলো শেষ হয়ে যাবে। 5টা পর্যাবৃত্ত ধর্ম ছিল বলেছিলাম, 5টা পর্যাবৃত্ত ধর্মের মধ্যে 2টো শেষ। আজকের ক্লাস আমরা 3টি দেখব, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই 3টা থেকে ফার্স্ট অফ অল ডেফিনেশনটা দেখতে হবে, পরীক্ষায় ডেফিনেশন আসছে এবং ডেফিনেশনটা বুঝতে হবে, মুখস্থ না। তারপর পর্যায়ক্রমে কিভাবে চেঞ্জ হচ্ছে সেই ব্যাপারটা দেখব, যেহেতু আমরা পর্যায়বৃত্তিক ধর্ম নিয়ে কথা বলছিলাম। তারপর আমরা গ্রাফ, ব্যতিক্রম, পোলারিটি নির্ণয়, এই 3টা বিচ্ছিন্ন টপিক দেখব। সো আবার বলে ফেলা, আজকের ক্লাসটা কিসের উপরে? পর্যায় ভিত্তিক ধর্ম নিয়ে। এবং কোন 3টি ধর্ম? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3টি ধর্ম যা পরীক্ষায় আসে, আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। এই 3টা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, অনেকদিন পর তোমাদেরকে দেখছি, তোমাদের অনেক ফ্রেন্ড এখন আমাকে দেখে নাই, জানে না ক্লাস হচ্ছে। কাজেই আজকের লাইভ ক্লাসটা সবাই কি করো, মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে শেয়ার করতে থাকো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। গ্রুপ অনেক নতুন মেম্বার এসেছো, অনেক নতুন মেম্বার আসার পর তারা জানো না এখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রি পড়ানো হয় ফিল সায়েন্সে। তাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা নতুন মেম্বার, গ্রুপে নতুন, আমাকেও নতুন দেখছো, তোমরা জেনে রাখো আমাদের ফিল সায়েন্সে গত 2 মাস আগে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল কোর্স ফ্রিতে পড়ানোর জন্য ক্লাস শুরু করেছিলাম। আমরা চ্যাপ্টার 2 পড়িয়েছি, চ্যাপ্টার 3 এর লেকচার 12 পর্যন্ত পড়িয়েছি এবং আমাদের ক্লাসগুলো হয় রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ঠিক রাত 9টা থেকে। ওকে, সো তোমরা রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ঠিক রাত 9টায় চলে আসবে আমাদের কেমিস্ট্রি ফুল কোর্স করার জন্য। এবং সবচেয়ে সুখবর হচ্ছে আমরা কোনো ক্লাস ডিলিট করি না। সো কোনো ক্লাস ডিলিট না করার সুবিধা হচ্ছে তুমি সব ক্লাস আমাদের গ্রুপে পেয়ে যাবে, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আমাদের পেজে পাবে, সব জায়গায় তুমি আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে টেনশনের কোনো কারণ নেই। আজকের ক্লাসটা আগের ক্লাস না করলেও বুঝতে পারবো, সো আগের ক্লাস করতে হবে না, আজকের ক্লাস বোঝার জন্য সবাই ক্লাসটা করি। আচ্ছা, শুরু করব আয়নীকরণ শক্তি দিয়ে। বেশ কিছু ব্যাপার যা আমরা আগে কখনোই পড়ি নাই, এ ধরনের ব্যাপারগুলো তোমাদের কাছে দেখাবো ইনশাল্লাহ, তোমাদের মনের তৃপ্তি মিটে যাবে। ফার্স্ট অফ অল আয়নীকরণ শক্তি দিয়ে শুরু করছি। তো ডেফিনেশনটা একটু খেয়াল করো, ডেফিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মুখস্থ করাবো না, ডেফিনেশনটা আগে লিখে রাখছি, তারপর বুঝিয়ে দিচ্ছি। গ্যাসীয় অবস্থায়, একদম প্রথমেই শুরু করতে হবে গ্যাসীয় অবস্থায়, খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, গ্যাসীয় অবস্থায়। ওকে, তারপর শুরু করতে হবে এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে, এই বিচ্ছিন্ন শব্দটা ইম্পর্টেন্ট, এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে। ওকে ওকে, এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়ন, হ্যাঁ ধনাত্মক আয়ন বললে কেমন জানি লাগে, পজিটিভ চার্জ বললেই ফিল পাওয়া যায়। সো পজিটিভ চার্জ বললাম, এক মোল পজিটিভ চার্জে পরিণত করতে যে শক্তি দিতে হয়, ওই শক্তিকে আয়নীকরণ শক্তি বলছি। এ হচ্ছে পরীক্ষায় লেখার ডেফিনেশন। এবার এখানে বেশ কিছু মনের তৃপ্তি মেটানোর ব্যাপার আছে, দেখো ভালো করে। এটা হচ্ছে আমাদের পরীক্ষা লেখার ডেফিনেশন। ফার্স্ট অফ অল আমরা আন্ডারলাইন করতে হবে আমাদেরকে, দেখো ভালো করে। ফার্স্ট অফ অল আন্ডারলাইন করবো গ্যাসীয় অবস্থায় কেন বলা হচ্ছে, গ্যাসীয় অবস্থায় কেন বলা হচ্ছে, কেন কঠিন বা তরল না, হোয়াই গ্যাসীয় অবস্থায় বলা হচ্ছে। তোমাদের বই আছে গ্যাসীয় অবস্থায়, এবং তোমাদের একটা মনে প্রশ্ন জাগে, ভাইয়া কেন গ্যাসীয় অবস্থায় বলা হচ্ছে, কঠিন হতে পারতো, তরল হতে পারতো। তারপর এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে, তার মানে এক মোল, এখানে সব জায়গায় এক মোল আছে, দেখো এক মোল এবং এক মোল, তার মানে এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে এক মোল ইলেকট্রনকে সরিয়ে এক মোল ধনাত্মক আধানে পরিণত করতে যে শক্তিটা দিতে হয়, আমাদেরকে দিতে হয়, কেন আমাদেরকে শক্তি দিতে হয় সেটাও বলবো, শক্তি দিতে হয় তাকে আয়নীকরণ শক্তি বলছি। আয়নীকরণ শক্তি কি? ফার্স্ট অফ অল গ্যাসীয় অবস্থায় হতে হবে। 2 নাম্বার, এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন ছিনিয়ে নিয়ে এক মোল পজিটিভ চার্জ করব, আর এটা আমাদের শক্তি দিতে হবে, এই শক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আবার বলছি, গ্যাসীয় অবস্থায় 1 নাম্বার কথা, এক মোল
পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন নিয়ে 1 মোল ধনাত্মক আধানে পরিণত করতে যে শক্তিটা দিতে হয় তাকে আয়নীকরণ শক্তি বলছি। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে কি বলতে হবে? এখন তোমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে কেন ঘেঁষীয়? ভাইয়া ঘেঁষীয় অবস্থায় কেন, অন্য কোনো অবস্থায় না কেন? হ্যাঁ, এই ব্যাখ্যাটা দিব। আরেকটা হচ্ছে ভাইয়া, এই যে আপনি ডেফিনেশনটা লিখেছেন, এই ডেফিনেশনকে সহজ বাংলায় একটু যদি বুঝাতেন, সহজ ব্যাখ্যাটা যদি একটু দিতেন। সো এই যে ডেফিনেশনটা লিখেছি, এই পুরো ডেফিনেশনের একটা সহজ ব্যাখ্যা দিব এখানে, আর কেন ঘেঁষীয় সে ব্যাপারটা বলবো। ওকে, সহজ ব্যাখ্যাটা আগে দিয়ে দিই, তারপর ঘেঁষীয় কেন সে ব্যাপারটা বলছি। তাহলে আছো সহজ ব্যাখ্যা। সহজ ব্যাখ্যা হচ্ছে, দেখো ভালো করে, এটা হচ্ছে আমাদের অ্যাটম। অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের পরে কিছু কক্ষপথ থাকে, ওই কক্ষপথে ইলেকট্রনরা বাস করে থাকে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনরা কোথায় বাস করে? কক্ষপথে বাস করে থাকে। ওকে, তাহলে নিউক্লিয়াস, ইলেকট্রন, পরমাণু। এখন এই পরমাণু দেখো ভালো করে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ বলে আবদ্ধ আছে, রাইট? ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ বলে আবদ্ধ আছে। ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের একটা ভালোবাসা আছে, আকর্ষণ আছে। এখন তুমি যদি ইলেকট্রনকে সরিয়ে দিতে চাও, এই স্থান হতে নিয়ে তাকে যদি তুমি সরিয়ে দিতে চাও, বের করে দিতে চাও, তাহলে তাদের মধ্যে যে একটা আকর্ষণ শক্তি ছিল, সে আকর্ষণ শক্তির চেয়ে বেশি শক্তি দিতে হবে। তাহলে নিউক্লিয়াস, ইলেকট্রন একটা আকর্ষণ শক্তিতে আবদ্ধ ছিল, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন একটা আকর্ষণ শক্তিতে আবদ্ধ ছিল, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন একটা আকর্ষণ শক্তিতে আবদ্ধ থেকে ঘুরছিল। তুমি যদি ইলেকট্রনকে সরিয়ে দিতে চাও, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তির চেয়ে বেশি শক্তি দিতে হবে। এই যে কেন আমাকে শক্তিটা দিতে হচ্ছে বলতো? কারণ তাদের মধ্যে একটা আকর্ষণ ছিল, আমি সেটা ছিন্ন করে নিয়ে যাব। ঠিক আছে, আমি সেটা ছিন্ন করে নিয়ে যাব। মনে করো সকিনার সাথে মকলেসের প্রেম ছিল, আমার সকিনাকে ভালো লেগে গেল, এখন সকিনা মকলেসকে যে ভালোবাসা দেয় আমি তার চেয়েও বেশি ভালোবাসা দিয়ে নিয়ে যাব। ওকে, এভাবে আর কি, ব্যাপারটা খুব খারাপ। তো যাই হোক, তাহলে আমাদের কেন শক্তিটা দিতে হচ্ছে? কারণ ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে একটা শক্তিতে আবদ্ধ ছিল, তার চেয়ে বেশি শক্তি দিলেই সে চলে আসবে, সে তাকে আমরা অপসারণ করতে পারবো। আর সে যদি অপসারিত হয়ে যায় তাহলে কি হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে। তো এটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে বলো আয়নীকরণ শক্তি কেন দিতে হবে? কারণ ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ শক্তিতে আবদ্ধ ছিল, আমি যদি তাকে অপসারণ করতে চাই তাহলে ওই পরিমাণ শক্তি বা তার চেয়ে বেশি শক্তি আমাকে দিতে হবে। ওকে, আমরা বুঝতে পেরেছি। আসো, ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আকর্ষণ শক্তিতে আবদ্ধ ছিল, আকর্ষণ শক্তিতে আবদ্ধ ছিল, ইলেকট্রন অপসারণ করতে চাইলে তার চেয়ে বেশি শক্তি দিতে হবে, তার চেয়ে বেশি শক্তি দিতে হবে। ওকে, সো আমরা যদি ইলেকট্রনকে অপসারণ করতে চাই তাহলে তার চেয়ে বেশি শক্তি বা তার সমান শক্তি আমাদেরকে দিতে হবে, তাহলে সে স্থানচ্যুত হয়ে চলে যাবে, ধনাত্মক আয়নে পরিণত করতে পারবো। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি কেন আমাদেরকে একটা পরমাণু হতে ইলেকট্রনকে অপসারণ করতে হলে শক্তি দিতে হয়। বিকজ ইলেকট্রনটা তো নিউক্লিয়াসের সাথে একটা শক্তিতে ছিল, সো আমি যদি তাকে স্থানচ্যুত করতে চাই, অপসারণ করতে চাই, ওই পরিমাণ শক্তি তাকে দিতে হবে, রাইট? আচ্ছা, তো বিচ্ছিন্ন পরমাণু কেন বলা হয়েছে? কারণ আমরা বিচ্ছিন্নভাবে যদি সে পরমাণু অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত থাকতো তাহলে আমরা শক্তি দিলে দুটা পরমাণু সে শক্তিটা পেত। মনে করো সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, সো আমি যদি একসাথে শক্তি দিই তাহলে দুইজনই পাবে। সো আমি তখন স্পেসিফিক্যালি বের করতে পারবো না সোডিয়াম কতটুকু পেয়েছে, ম্যাগনেসিয়াম কতটুকু পেয়েছে। তাই আমাদের বিচ্ছিন্ন করে ফেলতে হবে যাতে শক্তিটা শুধুমাত্র একজনই পাই, আমরা ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এবার আসো কেন ঘেঁষীয় সে ব্যাপারটা বলি। খুব সুন্দর, কেন ঘেঁষীয়? তোমরা হয়তো অনেকের মনে এই প্রশ্নটা এসেছে, কেন ঘেঁষীয় অবস্থায় বারবার বলা হয়? দেখো, কক্ষ তাপমাত্রায় কোন একটা পরমাণু বা কোনো একটা মৌল যে অবস্থায় থাকে আমরা তাকে সে অবস্থায় বলি। যেমন ব্রোমিন কক্ষ তাপমাত্রায় তরল, তাকে আমরা বলি তরল ধাতু। যেমন ক্লোরিন কক্ষ তাপমাত্রায় গ্যাস, তাকে আমরা বলি গ্যাসীয়। তাহলে কক্ষ তাপমাত্রায় বা রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রায় কেউ যে অবস্থায় থাকে আমরা তাকে সে অবস্থা বলে থাকি। তো এখন মনে করো কোন একটা মৌল নিলাম, তাহলে মনে করো সোডিয়াম মৌল নিলাম, সোডিয়াম মনে করো কঠিন অবস্থায় আছে। আবার ক্লোরিন নিলাম, ক্লোরিন মনে করো গ্যাসীয় অবস্থায় আছে। আবার ব্রোমিন নিলাম, ব্রোমিন মনে করো তরল অবস্থায় আছে। আবার মার্কারি নিলাম, মার্কারি মনে করো তরল অবস্থায় আছে। তো এক একজন আসলে এক এক অবস্থায় আছে। আমরা যখন এদের কাছ থেকে ইলেকট্রনকে অপসারণ করতে চাইবো তখন আমরা একটা আয়নীকরণ শক্তি পাবো। কিন্তু দেখো, কঠিন অবস্থায় আয়নীকরণ শক্তি আর গ্যাস অবস্থায় আয়নীকরণ শক্তি এক হবে না। কেউ যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন তার ইলেকট্রনকে অপসারণ করা সহজ হয়,
কেউ যখন কঠিন অবস্থায় থাকে তখন সে ইলেকট্রনকে শক্ত করে আবদ্ধ করে রাখে, তখন তার ইলেকট্রনকে অপসারণ করা কঠিন হয়। তাহলে কঠিন অবস্থায় আয়নীকরণ শক্তি আর ঘেঁষি অবস্থায় আয়নীকরণ শক্তি এক নয়, তরল অবস্থায় আয়নীকরণ শক্তি এক নয়। তা আমরা যখন এক একটা পরমাণু এক এক অবস্থায় রেখে, এক একটা পরমাণুকে এক একটা অবস্থায় রেখে আয়নীকরণ শক্তি বের করতে যাবো, তখন কিন্তু আমাদের রেজাল্টটা সঠিক আসবে না, আমরা কম্পেয়ার করতে পারবো না, রেজাল্টটা সঠিক আসবে না। এক একটা পরমাণু এক একটা অবস্থায় আছে, তারপর আমরা আয়নীকরণ শক্তি বের করলাম, হলো না। সবার জন্য সমান নীতি, কেউ গাছতলায়, কেউ বাসতলায়, কেউ দশতলা আর বাসতলা হবে না, সবাই সমান। কাজেই আমরা করি কি, যাতে আমাদের আয়নীকরণ শক্তি যেটা বের করছি সেটা সঠিক হয়, সেজন্য যে অবস্থায় থাক না কেন আমরা সবাইকে এক কাতারে নিয়ে আসি। যে অবস্থায় কেউ গরিব হতে পারে, কেউ ধনী হতে পারে, আমরা সবাইকে একটা কাতারে দাঁড় করিয়ে দিই, সেটা হচ্ছে ঘেঁষি অবস্থায় নিয়ে যাই। সবাইকে আমরা ঘেঁষি অবস্থায় নিয়ে যাই। আমরা চাইলে সবাইকে একসাথে কঠিন অবস্থায় নিয়ে যেতে পারতাম, আমাদের পুরো ডেফিনেশনটা হইতে পারতো কঠিন অবস্থায়, অথবা পুরো ডেফিনেশন হইতে পারতো তরল অবস্থায়, অথবা পুরো ডেফিনেশনটা ঘেঁষি অবস্থায়, যে কোনো একটা অবস্থায় নিয়ে যেতে হবে, যাতে করে আয়নীকরণ শক্তিটা কম্পেয়ার করতে পারি সঠিকভাবে। বুঝতে পেরেছ? তাহলে কেউ কঠিন, কেউ তরল, কেউ গ্যাস এমন হবে না, যে কোনো একটা অবস্থায় নিয়ে যেতেই হবে। তা মানে ভাই আপনি বলছেন যে আমরা যদি কঠিন অবস্থায় নিয়ে যাই তাও হইতো? হ্যাঁ হইতো। আমরা যদি তরল অবস্থায় সবাইকে নিয়ে যাই তাও হতো, কিন্তু যখন আমরা ডেফিনেশনটা দাঁড় করাচ্ছিলাম তখন ট্রেডিশনালি ঘেঁষি অবস্থাকে কি বলা হয়েছে? প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো ঘেঁষি অবস্থাকে প্রায়োরিটি দিয়ে ডেফিনেশনটা দাঁড় করানো হয়েছে ঘেঁষি অবস্থার জন্য, সেজন্য ওই দিন থেকে ঘেঁষি অবস্থা হয়ে গিয়েছিল। ওই দিন কেউ যদি তরল অবস্থা বলতো পুরোটা তরল হতো, ওই দিন কেউ যদি কঠিন বলতো পুরোটা কঠিন হইতো, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার মনে রাখবা, কাউকে গ্যাস থেকে কঠিনে পরিণত করা কঠিন হয়, কাউকে গ্যাস থেকে তরলে পরিণত করা কঠিন হয়, কিন্তু সবাইকে গ্যাসে নিয়ে যাওয়া সহজ, তাই আসলে ঘেঁষি অবস্থায় রাখা হয়েছে। তাহলে আমরা কেন ঘেঁষি অবস্থায় রাখলাম? দুটো কারণ আছে। একটা হচ্ছে কঠিন থেকে তরল থেকে ঘেঁষে যাওয়া সহজ, আর একটা হচ্ছে সবাইকে এক কাতারে নিয়ে আসতে হবে, যাতে করে আয়নীকরণ শক্তিটা কম্পেয়ার করতে পারে। কেউ কঠিন অবস্থায় থাকবে, কেউ ঘেঁষি অবস্থায় থাকবে, কেউ তরল অবস্থায় থাকবে, তাহলে কম্পেয়ার করতে পারবো না এবং মানটা সঠিক হবে না। এখানে সবাইকে এক কাতারে নিয়ে আসার জন্য ঘেঁষি অবস্থায় নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাখ্যাটা। আয়নীকরণ শক্তির এই ব্যাপারটা আমরা অনেকদিন কনফিউশনে ছিলাম, আশা করি আজকে আর কোনো কনফিউশন নাই। অনেকদিন জানার ইচ্ছে ছিল, আজকে আর কোনো জানার ইচ্ছেও নাই, মোটামুটি আমাদের কমপ্লিট হলো। এখন আমরা চলে যাব, ডেফিনেশনটা শেষ। ডেফিনেশনের পরে এখন আমরা যাব পর্যায়ক্রমে যে চেঞ্জ হচ্ছে সেই পর্যায়ক্রমে চেঞ্জের ব্যাপারটাতে দেখব। ওকে, আচ্ছা, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, তাহলে দেখো, ইম্পর্টেন্ট ক্লাসটা ভালো করে করো। আর এখনো যারা তোমাদের ফ্রেন্ডদেরকে দেখছো না তাদেরকে মেনশন করো, দোস্ত তুই আছিস, আমিও তো আছি, ক্লাস করতেছিস, ক্লাস কর ভালো করে। ওকে, ভাইয়া আজকে কেমন কেমন জানি লাগতেছে, এইভাবে কমেন্ট করো না, তোমরা কমেন্ট করলে না ভালো লাগে। যখন ক্লাস শেষে দেখি অনেক কমেন্ট হয়েছে তখন মনটা ভরে যায়, যখন দেখি কমেন্ট হয় নাই তখন মনে হয় সবাই ঘুমাইছে। তার কাজেই তোমরা কমেন্ট করতে থাকো, ঠিক আছে? কমেন্ট খেলবা, ঠিক আছে? কমেন্ট। আগে তো প্রেমিকারা মিস কল খেলতো, তুমি দিবা 8টায় মিস কল, আমি দিব 9টায় মিস কল, তুমি দিবা 10টায় মিস কল, আমি দিব 11টায় মিস কল, কারণ তুমি জোর আমি ভেজোর, এরকম বিভিন্ন খেলা খেলতো। কেউ আবার আধা ঘন্টা মিস কল খেলা খেলতো, তুমি 8:30টায় আমি 9টায়, তুমি 9:30টায়, এবার মিস কল খেলা খেলতো। তোমরা কমেন্ট খেলা খেলো, ওকে? আচ্ছা, এগুলো তো আবার তোমরা ভালো বুঝবে, বয়স আমি বড় হলেও অভিজ্ঞতায় তোমরা অনেক বড়, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে আসে এবার আমরা দেখব পর্যায়ক্রমে ধর্ম। তোমরা মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে। তাহলে আয়নীকরণ শক্তি পর্যায়ক্রমে কি হয় সেই 3টা রোলস দেখব। তাহলে 3 রোলস কিসের জন্য? 3 রোলস ফর আইই। আইই মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। ওকে, তাহলে দেখো 3টা রোলস খেয়াল করো ভালো করে। রোলস 1, প্রথম যে রোলসটা আছে সেটা হচ্ছে বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, তাহলে আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যাই তাহলে কি হবে? পরমাণুর সাইজ কিন্তু সেম থাকে, শুধু ইলেকট্রন বাড়তে থাকে, একটা করে ইলেকট্রন বাড়তে থাকে, পরমাণুর সাইজটা কিন্তু সেম থাকে, একটা করে ইলেকট্রন বাড়তে থাকে। তো ইলেকট্রন বেড়ে গেলে তখন আমাদের কি হয়? ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যায়, তখন আসলে ইলেকট্রনকে অপসারণ করা কঠিন হয়ে যায়। তাহলে দেখো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার সেম থাকে, আকার সেম, জাস্ট আকার সেম না বলে তুমি চাইলে বলতে পারো কক্ষপথ সেম থাকে। আসলে একই পর্যায়ে তো আর কক্ষপথ চেঞ্জ হয় না, কক্ষপথ সেম থাকে, জাস্ট ইলেকট্রন বাড়তে থাকে। ফলে নিউক্লিয়াস ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে, যত ইলেকট্রন বাড়বে তত বেশি আকর্ষণ করবে,
একটা ইলেকট্রনকে আকর্ষণ করা, 10টা ইলেকট্রনকে আকর্ষণ করা, 10টা হলে বেশি আকর্ষণ করবে। সো নিউক্লিয়াস ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে। এতে করে ইলেকট্রনকে অপসারণ করা কঠিন হবে। ইলেকট্রনকে অপসারণ করা কঠিন হবে, বেশি শক্তি দরকার করতে, বেশি শক্তি দরকার। তাহলে ইলেকট্রনকে অপসারণ করতে করে বেশি শক্তি দরকার হবে। তো আমরা কি বলতে পারি তাহলে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে যেহেতু ইলেকট্রনকে অপসারণ করতে বেশি শক্তি দরকার, আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা বলবো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকে। তাহলে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে ব্যাখ্যাটা সবাই লিখে রাখো, কেন একই পর্যায়ে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। রোলস 1, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কক্ষপথ সেম থাকে বাট ইলেকট্রন বাড়তে থাকে, ফলে নিউক্লিয়াস ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে, এতে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তি দরকার হয়। বুঝো ব্যাপারটা, বুঝো, মুখস্থ না। একই পর্যায়ে তুমি বাম থেকে ডানে যাচ্ছ, একটা একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, ফলে নিউক্লিয়াস আগের চেয়ে বেশি আকর্ষণ করছে। তো বেশি আকর্ষণ করলে বেশি শক্তি দরকার পড়বে, বেশি শক্তি দরকার, তাহলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পেতে থাকে। ওকে, আচ্ছা, এবার আসো রোলস 2, 2 নম্বর রোলস। আয়নীকরণ শক্তির ব্যাপারটা তো গেল, 2 নম্বরে আসো। তাহলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকে। এবার গ্রুপ, একই গ্রুপের ক্ষেত্রে আসো, একই গ্রুপের ক্ষেত্রে বলবো। আসো একই গ্রুপে কি হয় সেটা। 2 নম্বর রোলস, একই গ্রুপ উপর থেকে নিচে নামলে, একই গ্রুপে উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি কমতে থাকে, আয়নীকরণ শক্তি কমতে থাকে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রোলস। কেন কমতে থাকে সেটাও বলছি, কমতে থাকে। তাহলে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তিটা কমতে থাকে। এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে, উপর থেকে যখন আমরা নিচে যাই একটা একটা করে কক্ষপথ বাড়তে থাকে, ফলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে চলে যায়। ইলেকট্রন যত দূরে চলে যায় তত কম আকর্ষণ করে, ফলে ইলেকট্রনকে অপসারণ করতে কম শক্তি দরকার হয়। তাহলে বলো, একটি একটি করে উপর থেকে নিচে গেলে কি হয়? উপর থেকে নিচে গেলে সেটা লিখছি, উপর থেকে নিচে একটি করে করে শক্তি স্তর বৃদ্ধি পেতে থাকে। তাহলে একটি করে করে শক্তি স্তর বৃদ্ধি পায়, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়। তারপর কি, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, ফলে কম আকর্ষণ করে। তাহলে নিউক্লিয়াস ইলেকট্রনকে কম আকর্ষণ করে, তাই ইলেকট্রন অপসারণে কম শক্তি দরকার হয়, অপসারণে কম শক্তি দিতে হয়, তাই আয়নীকরণ শক্তিটা কমতে থাকে, দিতে হয়, তাই আয়নীকরণ শক্তি কমতে থাকে। তাহলে উপর থেকে নিচে গেলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যায় কেন? কারণ হচ্ছে উপর থেকে নিচে গেলে একটা একটা করে শক্তি স্তর বৃদ্ধি পেতে থাকে, পরমাণুর আকার বড় হতে থাকে, ফলে ইলেকট্রন নিউক্লিয়াসকে আগের মতো আকর্ষণ করতে পারে না। আগের মতো আকর্ষণ করতে না পারার কারণে আমার কি, কম শক্তি দিলেই সে কি হয়, অপসারিত হয়ে যায়। তাই উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমতে থাকে। 2টা রোলস শেষ, এবার 3 নম্বর রোলসে আসো। সবাই একটু দ্রুত লিখে নাও, দ্রুত লিখে নাও। কি বললাম? একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমতে থাকে, উপর থেকে নিচে একটি একটি করে শক্তি স্তর বৃদ্ধি পায়, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, কম আকর্ষণ করে, তাই ইলেকট্রন অপসারণে কম শক্তি দিতে হয়। সর্বশেষ রোলস 3 নাম্বার, এটাও খুব ইম্পর্টেন্ট। 3 নাম্বার রোলসটা, 3 নাম্বার রোলস খেয়াল করো। অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পায়। তাহলে 3 নম্বর রোলস কি দেখো, রোলস 3, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে এই রোলসটা খুব বেশি নাই। অরবিটাল যদি পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে, যেমন নিষ্ক্রিয় গ্যাসসমূহের ক্ষেত্রে, গ্রুপ 15-এর ক্ষেত্রে অর্ধপূর্ণ থাকলে ইলেকট্রন আয়নীকরণ শক্তিটা কি হবে? বেশি হবে। বেশি হয়। তো কেন? কারণ অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে তাহলে সে কি, স্থিতিশীল না? তো স্থিতিশীল হলে সে কি ইলেকট্রন ত্যাগ করতে চাইবে? স্থিতিশীল হওয়ার কারণে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না, ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না, তাই আমাকে বেশি শক্তি দিতে হবে। তাহলে ইলেকট্রন ত্যাগ করতে না চাওয়াই আমার আয়োনাইজেশন এনার্জিটা কি হয়? বেশি হয়।
বেশি শক্তি দিতে হবে, কারণ সে ইলেকট্রন ত্যাগ করতে চাচ্ছে না, সহজে সে চাচ্ছে না, তাকে জোর করে ধাক্কাইতে হবে। কেন? কারণ হচ্ছে আমার অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ। সো অরবিটাল যদি পূর্ণ বা অর্ধপূর্ণ হয় তাহলে অবশ্যই মনে রাখবে যে অর্ধপূর্ণ বা পূর্ণ হলে স্থিতিশীল, আর তখন ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না, কারণ সে স্থিতিশীল আছেই, তাই আয়োজন শক্তি বেশি হয়। এটা হচ্ছে আমার 3 নাম্বার রুলস। তাহলে আমরা 3টা রুলস পড়ে ফেললাম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে খুবই চমৎকারভাবে। এখন আমরা দেখব গ্রাফ। তোমাদেরকে 3টা ব্যাপার দেখাবো বলেছিলাম, ডেফিনেশন, তারপর পর্যায়ক্রমে 3টা রোলস দেখালাম যে একই গ্রুপ উপর থেকে নিচে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি কমতে থাকে, বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে বাড়তে থাকে, আর পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে সে কি হয়, আয়নাইজেশন শক্তিটা বেশি হয়। এবার গ্রাফসটা দেখবো আমরা, চলো গ্রাফটাও দেখি ভালো করে। ওকে, আসো। গ্রাফটা পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা পারে না। সো আজকের ক্লাসের পর ইনশাল্লাহ স্টুডেন্টরা খুব ভালো করে আয়নীকরণ শক্তি গ্রাফটা পারবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা একটু করে দেখাচ্ছি, বড় করে দেখাবো। এখান থেকে শুরু করলাম, আর নিচ এই যে। তো দেখো কি হয় তাহলে গ্রাফটা। উপরের দিকে আয়নীকরণ শক্তিটা বসাচ্ছি, এটা হচ্ছে উপরের দিকে, আর নিচের দিকে হচ্ছে পারমাণবিক সংখ্যাটা বসাচ্ছি। পারমাণবিক সংখ্যা হচ্ছে নিচের দিকে, তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে আর উপরে আয়নাইজেশন এনার্জি। সো সবার প্রথমে খেয়াল করো হাইড্রোজেন। হাইড্রোজেনের একটা ইলেকট্রনই আছে, হাইড্রোজেন। হাইড্রোজেনের পর আবার হিলিয়াম। তা আমরা বলেছিলাম যে ইলেকট্রন যদি অরবিটাল যদি পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে তাহলে আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়। তো প্রথমত হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে দাঁড়াও, এখানে না, হাইড্রোজেনটা একটু উপরে হবে, কারণ প্রথম দিকে আমরা বলেছি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তিটা কি হয়, কমতে থাকে। তাহলে আস্তে আস্তে যতই আমরা ওদিকে যাবো আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে, সেজন্য আমরা উপর থেকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। এরপরে হিলিয়াম একটু বেশি হবে, হিলিয়াম, তাহলে হাইড্রোজেন, হিলিয়াম। এরপরে আমরা যখন, এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপে যাবো, একটু কমতে থাকবে, ফলে একটু কমিয়ে দিলাম, লিথিয়াম। সেটা হচ্ছে আমাদের লিথিয়াম। তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপর হচ্ছে বেরিলিয়াম। তারপর বেরিলিয়ামের পরে থাকবে কি, কার্বন। কার্বনের পরে নাইট্রোজেন। নাইট্রোজেনের পর একটু কমে যাবে অক্সিজেন। এরপরে অক্সিজেনের পর আবার বেড়ে যাবে ফ্লোরিন। এরপরে ফ্লোরিনের পরে নিয়ন আর একটু বাড়বে। এই হচ্ছে গ্রাফটা। সো দেখো ভাই এগুলো কীভাবে দিয়েছেন, একদম সহজ, তুমি নিজেই পারবে, তুমি জাস্ট একটু করে দেখো। প্রথমত প্রথম গ্রুপ হাইড্রোজেন। হাইড্রোজেন চেয়ে হিলিয়াম বেশি হবে, কারণ অরবিটাল পূর্ণ। অরবিটাল পূর্ণ হলে একটু বেশি হবে, অরবিটাল পূর্ণ। এরপর আবার দ্বিতীয় গ্রুপে যখন আসবো, একই গ্রুপ উপর থেকে নিচে গেলে, গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কমতে থাকে। আচ্ছা, তো দেখো ফার্স্ট অফ অল লিথিয়াম। তো লিথিয়ামের পরে হচ্ছে বেরিলিয়াম, পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে, তাহলে লিথিয়াম, এরপর বেরিলিয়াম একটু বেশি হবে, কার্বন একটু বেশি হবে, নাইট্রোজেন একটু বেশি হবে। অক্সিজেনের চেয়েও নাইট্রোজেন কেন বেশি? কারণ নাইট্রোজেন হচ্ছে অর্ধপূর্ণ। আমি যেখানে যেখানে লাল মার্ক করছি ওইগুলো হচ্ছে পূর্ণ অথবা অর্ধপূর্ণ, তাহলে এটা অর্ধপূর্ণ, এটা পূর্ণ। যেখানে যেখানে অর্ধপূর্ণ এবং পূর্ণ থাকবে সেটাকে লাল মার্ক করে দিচ্ছি, তাদের আয়নীকরণ শক্তিটা বেশি হবে। এই যে কার্বন এবং অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের বেশি, কারণ অর্ধপূর্ণ। এরপর অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়নের সবচেয়ে বেশি হবে, কারণ নিয়ন নিষ্ক্রিয় গ্যাস এবং তার কাছ থেকে ইলেকট্রন সরাতে অনেক বেশি শক্তি দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা আরও করি তাহলে হচ্ছে সোডিয়াম, আরেকটু নিচ থেকে শুরু হবে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, এভাবে করে করে যেতে থাকবে আর কি। আমরা আর দেখাচ্ছি না। ফসফরাস, ফসফরাস হচ্ছে আবার ইয়েটা একটু কমে যাবে, সালফারটা। এরপর হচ্ছে ক্লোরিন, এরপরে আর্গন। ওকে, সেভাবে করে দেখানো যায়। এটা অর্ধপূর্ণ তাই এটা একটু বেশি, সালফারেরটা একটা কম, আর্গনেরটা। তো এই হচ্ছে আয়নীকরণ শক্তি গ্রাফটা, যে যতই পর্যায়ে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়তে থাকবে। শুধুমাত্র যাদের অর্ধপূর্ণ বা পূর্ণ তার একটু বেশি হবে। তাহলে আমরা গ্রাফটাকে দেখাতে পারি, এই যে এভাবে করে গ্রাফটাকে দেখানো যায়। তোমাদের বই এভাবে করে গ্রাফটাকে দেখানো হয়েছে। ওকে, এভাবে করে গ্রাফটাকে দেখানো যায়। তাহলে কোন কোন জায়গায় আমার বেশি হচ্ছে, যেখানে অর্ধপূর্ণ এবং পূর্ণ সেখানে বেশি হচ্ছে, আর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমার আয়নীকরণ শক্তিটা বাড়ছে। ঠিক আছে। আবার হাইড্রোজেন, হাইড্রোজেনের চেয়ে লিথিয়াম, লিথিয়ামের চেয়ে সোডিয়াম। এটা খেয়াল করো, নীল কালি যেখানে দিয়েছে ওটা এটা খেয়াল করো, নীল কালি যেখানে দিচ্ছে ওটা খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে। হাইড্রোজেন, হাইড্রোজেনের চেয়ে লিথিয়াম কম হবে, লিথিয়ামের চেয়ে সোডিয়াম কম হবে, কারণ একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তিটা কমতে থাকে, কমতেছে। ওকে, আচ্ছা, খুব সুন্দর কথা। এই মোটামুটি আমরা গ্রাফটাও দেখেছি। সো এটা হচ্ছে আয়নীকরণ শক্তি গ্রাফ। তোমরা আশা করি বুঝতে পেরেছো এই ব্যাপারটা। বাম থেকে ডানে গেলে বাড়তে থাকবে, গ্রুপ উপর থেকে নিচে গেলে কমতে থাকবে। ওকে, তাহলে তোমরা একটু ড্র করে নাও। ড্র করার পর আমি মুছে দিচ্ছি।
আবার বলছি কিসের বেসিসে গ্রাফটা ড্র করেছি, বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে বাড়তে থাকে আর গ্রুপের ক্ষেত্রে কমতে থাকে, এটার বেসিসে আমি গ্রাফটা ড্র করেছি। এবং যেখানে অর্ধপূর্ণ সেটা একটু বেশি হবে, যেখানে পূর্ণ সেটা একটু বেশি হবে। ওকে, সঠিকভাবে গ্রাফটা আঁকতে হবে, কারণ এই গ্রাফটা পরীক্ষা অনেক সময় আসে, বিশেষ করে এমসিকিউতে আসে, ভর্তি পরীক্ষা আসে, সঠিকভাবে গ্রাফটা ড্র করতে পারতে হবে। ওকে, যাই হোক, এবার আবার চলে আসো, তোমরা যারা এখনো ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই, কমেন্ট খেলা শুরু করো নাই, কমেন্ট খেলা শুরু করো, মেনশন করতে থাকো বেশি বেশি করে, ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, আমরা এদিকে পড়াতে থাকি, তোমরা জানাতে থাকো। এখন আমরা দেখব সেকেন্ড ধর্ম যেটা আছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তিটা দেখব, ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তির ডেফিনেশনটা প্রথমে দিয়ে দিই, পরীক্ষা আসলে লিখতে পারবো। তো এখানেও সেম কথা, গ্যাসীয় অবস্থায়, কারণ আমরা তুলনা করার জন্য যে কোনো একটা অবস্থায় নিয়ে যেতেই হবে, গ্যাসীয় অবস্থায়। আবার সেম কথা, এক মোল নিয়ে কাজ করব। সো এক মোলের একটা ফায়দা আছে, আমরা যখন এক মোল নিয়ে কাজ করব তখন আসলে আমাদের সব কিছু এক মোলে থাকতে হবে। আচ্ছা, তাহলে গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে, তাহলে এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে, গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল ইলেকট্রন সংযোজন করব আমরা। তাহলে এক মোল ইলেকট্রন দিব, সংযোজন করব। এক মোল ইলেকট্রন সংযোজন করে এক মোল নেগেটিভ চার্জে পরিণত করতে। নেগেটিভ চার্জ কেন হবে? কারণ ইলেকট্রন দিলেই নেগেটিভ চার্জ হবে। নেগেটিভ চার্জে পরিণত করতে যে শক্তি নির্গত হয়, কি হয়? নির্গত হয়। ভাইয়া কেন নির্গত হয় সেটাই তো প্রশ্ন। যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। তাহলে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। সো ভালো করে খেয়াল করো, গ্যাসীয় অবস্থায়, সো আবার আগের মতো গ্যাসীয় অবস্থা চলে এসেছে, এক মোল নিয়ে কাজ করতে হবে। সো এক মোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর সংযোজন করতে, ইলেকট্রন এবার সংযোজন করব, এতে এক মোল নেগেটিভ চার্জে পরিণত করতে যে শক্তি নির্গত হয়। সবচেয়ে গ্রেট কোয়েশ্চেন, শক্তি নির্গত হবে কেন? এর আগে শক্তি দিতে হয়েছে, আর এবার শক্তি নির্গত হবে। শক্তি নির্গত হবে কেন? ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রেট কোয়েশ্চেন। আমরা চলো এই ব্যাপারগুলো একটা একটা করে ক্লিয়ার করি তোমাদেরকে। প্রথমে আসো, শক্তি নির্গত হবে কেন? এই প্রশ্নটার অ্যান্সার দিতে হবে। শক্তি নির্গত হবে কেন? এর আগে শক্তি দিয়েছে আর এবার শক্তি নির্গত হচ্ছে কেন? খুবই চমৎকার। শক্তি নির্গত হবে কেন বুঝতে হবে সবকিছু। তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি নির্গত হয়, শক্তি বের হয়। ওকে, বুঝতে হবে শক্তি নির্গত হয় কেন। দেখো ভালো করে, এটা বুঝাচ্ছি। মনে করো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তারপর পরমাণু শক্তি স্তর, এবং এখানের মধ্যে আছে ইলেকট্রন। ওকে, ভালো কথা। সো এই ইলেকট্রনটা তো এখানে এমনি আসে নাই, কেমনে এসেছে দেখো। একটা ইলেকট্রন এখানে আসবে, দেখো অসীম থেকে ইলেকট্রন আনতে আনতে এই যে পরমাণুর এখানে এসে বসিয়ে দিব। তাহলে আমরা যে ইলেকট্রনটা আনবো এবং পরমাণুর সাথে যুক্ত করে দিব, এই ইলেকট্রন আনবো কোথায় থেকে? অসীম থেকে ইলেকট্রন এনে যুক্ত করিয়ে দিব। তো অসীম থেকে ইলেকট্রন আনতেছি, অসীম মানে কি? আল্লাহর ওইখানে? অসীম মানে কি আল্লাহর কাছে? না। অসীম মানে কি মহাবিশ্বে, মঙ্গল গ্রহে? না। অসীম মানে কোন একটা পরমাণু যতটুকু পর্যন্ত আকর্ষণ করতে পারে তার বাইরে, কোন একটা পরমাণুর ফিল্ডের বাইরে, কোন একটা পরমাণু যতটুকু আকর্ষণ করতে পারে কোন একটা ইলেকট্রনকে, এরপর থেকে অসীম। তাহলে অসীম থেকে একটা ইলেকট্রন বা অন্য কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে এখানে যুক্ত করে দিব। আচ্ছা, ভালো কথা। তো ইলেকট্রন নিয়ে এসে যুক্ত করলাম। তো ইলেকট্রন আনতে গিয়ে এই যে ইলেকট্রনকে গতিশীল করছি, তো ইলেকট্রনকে গতিশীল করতে গিয়ে, কাকে গতিশীল করছি? ইলেকট্রনকে গতিশীল করতে গিয়ে, ভালো করে খেয়াল করো, ইলেকট্রনকে গতিশীল করতে গিয়ে যে গতিশীল করছি, তো ইলেকট্রনকে গতিশীল করতে গিয়ে একটা শক্তি, এই শক্তির নাম কি? এই শক্তির নাম হচ্ছে গতিশক্তি। যে কোনো বস্তু গতিশীল হলে একটা শক্তি, ওই শক্তির নাম গতিশক্তি। ইলেকট্রনকে গতিশীল করতে গিয়ে একটা শক্তি যেটার নাম হচ্ছে গতিশক্তি, যেটাকে আমরা ইকে বলে থাকি, ইকে, গতিশক্তি ইকে। তাহলে ইলেকট্রনকে গতিশীল করতে গিয়ে গতিশক্তি ইকে আস্তে আস্তে এই জায়গায় আসে। যখন ইলেকট্রন পরমাণুর শক্তি স্তরে গিয়ে থেমে যায়, তখন এই গতিশক্তিটা নির্গত করে দেয়। তাহলে সে একটা গতিশক্তি অর্জন করে। যেমন ফর এক্সাম্পল, আমি দৌড়াতে একটা গতিশক্তি হলো, তাই না? এই গতিশক্তিটা আমি যখন থেমে যাব তখন বিভব শক্তিতে রূপান্তর হয়, আমরা জানি। অথবা একটা মার্কার উপর থেকে ফেলে দিচ্ছি, তাহলে গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তর হয়, আমরা জানি। ফিজিক্স যারা পড়ছো তারা জানো, যারা ফিজিক্স ব্যাচে আছো, যে একটা বস্তু গতিশীল হওয়ার পরে তার গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হয়।
আমি দৌড়াচ্ছি, আমার গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হবে, তাপ শক্তিতে রূপান্তর হবে, শক্তি নির্গত হবে। তেমনিভাবে এই ইলেকট্রনকে যখন আনবো একটা গতিশক্তি পাবো, যখন তাকে স্থির করে দিব ওই পরমাণুর কক্ষপথে বসিয়ে দিব, তখন এই শক্তিটা নির্গত হয়ে যাবে। এ কারণে শক্তি নির্গত বলেছি। তাহলে অসীম থেকে ইলেকট্রনকে আনার পরে পরমাণুতে বসিয়ে দিলে শক্তি নির্গত হয়। অসীম থেকে ইলেকট্রনকে আনার পরে পরমাণুতে বসিয়ে দিলে শক্তি নির্গত হয়। অসীম থেকে ইলেকট্রনকে আনার পরে পরমাণুতে বসিয়ে দিলে শক্তি নির্গত হয়। এই যে পরিমাণ শক্তি নির্গত হয় ওটাকেই বলি ইলেকট্রন আসক্তি। ওটাকেই বলি ইলেকট্রন আসক্তি। যে পরিমাণ শক্তি নির্গত হয় এটাকে বলি ইলেকট্রন আসক্তি। অন্যভাবে বলা যায় ইলেকট্রন আসক্তির সহজ ব্যাখ্যা। এবার আমরা সহজ ব্যাখ্যায় আসবো। কেন শক্তি নির্গত হয় সেটা বুঝতে পেরেছি। আমরা অসীম থেকে আনলাম, ফলে সে একটা গতিশক্তি অর্জন করেছিল, ওই গতিশক্তি সে ছেড়ে দিবে, এ কারণে শক্তি নির্গত হয়। তাহলে গতিশক্তি ছেড়ে দেওয়ার কারণে শক্তি নির্গত হয়। এবার আমরা যাব সহজ ব্যাখ্যায় ইলেকট্রন আসক্তি ফিল করব। সো ফিল আসো ইলেকট্রন আসক্তির ফিলিংস। ইলেকট্রন আসক্তি কি এই ব্যাপারটা আমরা ফিল করব। ইলেকট্রন আসক্তির ফিলিংস আসো, ইলেকট্রন আসক্তির ফিলিংস। ওকে, ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন নেওয়ার ইচ্ছা। ইলেকট্রন নেওয়ার ইচ্ছা, এটাকে বলি ইলেকট্রন আসক্তি। মনে করো ক্লোরিন, তার 60টা ইলেকট্রন আছে, সে আরেকটা ইলেকট্রন যদি পায় তবে সে অষ্টক পূরণ করতে পারবে, অক্টেট ফুল করতে পারবে সে। তাহলে তার প্রচণ্ড ইচ্ছা একটা ইলেকট্রন নেওয়ার। ওরে সে দেখবে কোথায় ইলেকট্রন আছে, একটা দাও না ভাই, আমার 60টা আছে, একটা দরকার, একটা দরকার, একটা দরকার, একটা দরকার, একটার জন্য বেজে গেছি, 1 টাকার জন্য বিপদে পড়ে গেছি। তোমার কাছে মনে করো 999 টাকা আছে আর 1 টাকা নেই। তুমি যদি আরেক টাকা পাও 1000 টাকা হয়ে যাবে, তুমি একটা জিনিস কিনতে পারবে। 1 টাকার জন্য তুমি বিপদে পড়ে গিয়েছো, তুমি তো পাগলের মতো করবে, ভাই একটা টাকা দাও, একটা টাকা দাও, একটা টাকা দাও, একটা টাকা দাও। ক্লোরিন পাগল হয়ে যায়, ফ্লোরিন পাগল হয়ে যায় একটা ইলেকট্রনের জন্য। তাহলে তার ইলেকট্রন নেওয়ার ইচ্ছা হচ্ছে প্রচণ্ড। যাদের ইলেকট্রন নেওয়ার ইচ্ছে বেশি তারা তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি যদি ইলেকট্রন আসে তো বেশি শক্তি নির্গত করে দিবে, তাহলে বেশি শক্তি নির্গতন করলে ইলেকট্রন আসক্তি বেশি হবে। তাহলে যাদের ইলেকট্রনের আসক্তি বেশি তারা ইলেকট্রনকে বেশি তাড়াতাড়ি টানবে। মনে করো ক্লোরিন আর মনে করো সোডিয়াম, দুটা উদাহরণ দেখাই তোমাদেরকে। এই যে ইলেকট্রন নেওয়ার ইচ্ছা, দুটো উদাহরণ দেখাচ্ছি, একটা ক্লোরিন আর একটা সোডিয়াম। দেখো ভালো করে, ক্লোরিন সোডিয়াম। ওকে, তাহলে একটা অসীম থেকে ইলেকট্রন পাঠাচ্ছি, এগুলো হচ্ছে অসীম, অসীম থেকে ইলেকট্রন যাবে। এখন ক্লোরিন ইলেকট্রনকে বেশি জুড়ে টান দিবে, ফলে বেশি গতিশক্তি, ফলে সে বেশি শক্তি নির্গত করবে। আর সোডিয়াম আস্তে আস্তে টান দিবে, তার তো দরকার নাই, সে টান দিতেই চাইবে না, বেহাইয়ার মতো ইলেকট্রন নিজেই চলে আসবে, ফলে বেশি শক্তি নির্গত হবে না। তাহলে ক্লোরিন বেশি জুড়ে টান দিবে, ইলেকট্রনকে দেখছে দিবে টান, তাহলে সে জুড়ে আসবে না, গতিশক্তি বেশি হবে, সে বেশি শক্তি নির্গত করবে। তাহলে যার ইলেকট্রনকে টান দিবে বেশি তার ইলেকট্রন আসক্তি বেশি। তো ইলেকট্রনকে নেওয়ার ইচ্ছে, যার ইলেকট্রন নেওয়ার ইচ্ছা বেশি তার ইলেকট্রন আসক্তি বেশি, কারণ সে ইলেকট্রনকে বেশি টান দিবে। সোডিয়ামের ইলেকট্রন দরকারই নাই, সে আস্তে আস্তে টান দিবে, সে চাইবেই না, সে চাইবে না নেওয়ার জন্য, তারপরেও যদি নেবে কোনো মতে, তাহলে তার ইলেকট্রন আসক্তি কম, নাই বললেই চলে। তাহলে যার ইলেকট্রনের প্রতি ইচ্ছা বেশি, আসক্তি বেশি, এই যে আসক্তি নেশা, ইলেকট্রনের প্রতি নেশা বেশি, সেই তার ইলেকট্রন আসক্তি বেশি হবে, ইলেকট্রনের প্রতি যার চাহিদা বেশি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা বুঝতে পেরেছি এই ব্যাপারটা। ওকে, এবার আসো পর্যায়ক্রমে ইলেকট্রন আসক্তিটা দেখব, তারপর কিছু ব্যতিক্রম থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, ওই ব্যতিক্রমগুলা ব্যাখ্যা করব। আচ্ছা, তাহলে পর্যায়ক্রমে চলো দেখে আসি। ওকে, পর্যায়ক্রমে চলো দেখে আসি। দুটা রোলস দিলেই হবে, 2 রোলস, দুটা রোলস দেখাবো, ভালো করে খেয়াল করো। রোলস 1, 1 নাম্বার যেটা দেখাবো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন একটা একটা করে বাড়তে থাকবে, ফলে ইলেকট্রন বাড়তে গেলে ইলেকট্রন সে টান দিবেও বেশি, ইলেকট্রন আসক্তিটা বাড়তে থাকবে। আর একই গ্রুপ উপর থেকে নিচে গেলে, তাহলে উপর থেকে নিচে যাচ্ছে, পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি নাই, ফলে ইলেকট্রন আসক্তি কমতে থাকবে। তাহলে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। একই পর্যায়ে বাম থেকে ডানে কি হবে? ইলেকট্রন বাড়তে থাকবে, ইলেকট্রন বাড়তে থাকে, ফলে ইলেকট্রনের
প্রতি নিউক্লিয়াসের চাহিদাও বাড়তে থাকে। ফলে ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে, বৃদ্ধি পায়। যেমন ক্লোরিনের 60টা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন আসক্তি বেশি, সোডিয়ামের কম। তাহলে একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাব ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আর গ্রুপের ক্ষেত্রে দেখো, গ্রুপের ক্ষেত্রে কি হয়, একই গ্রুপ উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে আকার বৃদ্ধি পায়, নিউক্লিয়াস ইলেকট্রনকে কম আকর্ষণ করে, কম আসক্তি দেখায়। কারণ উপর থেকে নিচে আকার বড়, নিউক্লিয়াস অনেক ভিতরে, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের সম্পর্ক তেমন কম, কম আসক্তি দেখায়, তাই ইলেকট্রন আসক্তি কমতে থাকে। তাহলে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন যে আসক্তি, সেই ইলেকট্রন আসক্তিটা কমতে থাকে, হ্রাস পায়। তাহলে একই গ্রুপ উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। উপর থেকে নিচে গেলে কেন হ্রাস পায়? আকার বড় হতে থাকে, ফলে নিউক্লিয়াসটা অনেক দূরে চলে যায় ইলেকট্রন থেকে, ফলে নতুন কোনো একটা ইলেকট্রন কোষীম থেকে টেনে আনতে পারে না। ইলেকট্রন নিউক্লিয়াস যেহেতু আকার বড় হয়ে যায়, ফলে টেনে আনতে পারে না, তো ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তাহলে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে পর্যায়বৃত্তির ধর্ম। তো আবার বোঝাচ্ছি, দেখো সিম্পল ব্যাপার, যে একই পর্যায়ে যখন তুমি বাম থেকে ডানে যাবে, নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের চাহিদা বাড়বে, সেই ইলেকট্রন চাইবে, ইলেকট্রন নেওয়ার ইচ্ছে বেড়ে যাবে, ইলেকট্রন নেওয়ার ইচ্ছে বেড়ে যাবে, ফলে ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে। আর উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাবে, ফলে নিউক্লিয়াস ইলেকট্রনকে কম আসক্তি দেখাবে, ইলেকট্রনকে নিতে চাইবে না, ফলে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে, ইলেকট্রনকে নিতে চাইবে না। এখন আমরা দেখব ব্যতিক্রম। আমাদের পরীক্ষায় ব্যতিক্রম একটা প্রশ্ন আসে ফ্লোরিন এবং ক্লোরিন নিয়ে, পরীক্ষায় সবসময় আসে, সো এমসিকিউ তো আসে, এটা দেখতে হবে। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি না ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি না ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি? এই প্রশ্নটা সবসময় আসে। ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রো অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি অফ ফ্লোরিন, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি অফ ক্লোরিন, কোনটা বড়? পরীক্ষায় আসে। ইলেকট্রন আসক্তি ফ্লোরিন, ইলেকট্রন আসক্তি ক্লোরিন, কোনটা বড়? আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমতে থাকে। তাহলে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি যদি কমতে থাকে, তাহলে ফ্লোরিনের বেশি, ক্লোরিনের কম। তাহলে নর্মালি ফ্লোরিনের বেশি হওয়ার কথা, ক্লোরিনের কম হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় ফ্লোরিনের কম, ক্লোরিনের বেশি, ফ্লোরিনের কম, ক্লোরিনের বেশি, এই হচ্ছে বাস্তবে। তো এটা একটা ব্যতিক্রম। একটু আগে আমরা বলেছি একই গ্রুপ উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমতে থাকে, কিন্তু দেখা যাচ্ছে ক্লোরিন নিচে হয়েও বেশি। ফ্লোরিনের হচ্ছে 328 আর ক্লোরিনের হচ্ছে 349। কেন এটা হয়? কেন ক্লোরিনের বেশি হয়? ব্যতিক্রম। তো এই ব্যতিক্রমটা দেখাবো তোমাদেরকে। চলো ব্যতিক্রমটা লিখে দিই, পরীক্ষায় আসে। সো 2 নম্বরের জন্য পরীক্ষায় প্রশ্ন করে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের চেয়ে কম কেন। আচ্ছা, তো তোমাদেরকে কয়েকটা ব্যাপার বলে নিই, তারপরে এই ব্যাপারটা বলছি। তোমাদেরকে আয়োনাইজেশন এনার্জি পড়িয়েছি, ইলেকট্রন অ্যাফিনিটি পড়িয়েছি। এদের এককটা জানতে হবে। এদের একক হচ্ছে, এরা যেহেতু শক্তি, তাই এদের একক হচ্ছে শক্তির একক, কিন্তু আমরা 1 মোলের জন্য নিচ্ছি, তাই আবার পার মোল, প্রতি মোলে শক্তির একক। তো শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল, তাহলে এদের একক হবে জুল পার মোল, 1 মোলের জন্য নিচ্ছি তাই। কিন্তু জোল দিলে অনেক বড় হয়ে যায়, যেহেতু এদের অনেক শক্তি দরকার, তাই আমরা এদেরকে কিলো জোলে প্রকাশ করি, যাতে জিনিসটা ছোট হয়। তাহলে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি বলো আর আয়োনাইজেশন এনার্জি বলো, এদের একক কি? এদের একক হচ্ছে কিলো জোল পার মোল, কিলো জোল পার মোল, কিলো জোল পার মোল। এটা হচ্ছে একক, পরীক্ষায় এমসিকিউতে আসে, মেডিকেল অলরেডি একবার এসেছে। আয়নীকরণ শক্তির একক কি? কিলো জোল পার মোল, পার কেজি, পার কেলভিন, বিভিন্নভাবে দিবে, তোমাকে অনেকভাবে কনফিউজ করবে। কনফিউজ হওয়া যাবে না, বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। শক্তির একক হচ্ছে জোল, কিন্তু ছোট, এটা অনেক বড় হয়, আমরা ছোট করি কিলো জোল দিয়ে। তাহলে শক্তির একক কিলো জোল, আর 1 মোলের জন্য নিচ্ছি, তাই পার মোল। আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, তারপর ওই ব্যতিক্রমের অ্যান্সারটা দিব। যেমন সোডিয়াম ধাতু আছে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে ফেললাম, সোডিয়াম প্লাস হয়ে গেল। তাহলে এই প্রসেসটা আসলে কি? এই প্রসেসটা হচ্ছে ইলেকট্রন অপসারণ। আর ইলেকট্রন অপসারণ কোথায় করি? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে করি, আয়নীকরণ শক্তি। তাহলে এই ইকুয়েশনটা আয়নীকরণ শক্তির ইকুয়েশন। আবার অনুরূপভাবে সোডিয়াম দিলাম, প্লাস ইলেকট্রন দিলাম, ইলেকট্রন কোথায় সংযোজন করি?
ইলেকট্রন কোথায় সংযোজন করি? ইলেকট্রন আসক্তিতে সংযোজন করি। তাহলে এই ইকুয়েশনটা কার জন্য? এই ইকুয়েশনটা ইলেকট্রন আসক্তির জন্য। তা আমাদের ভর্তি পরীক্ষায়, ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিবে, তারপর বলবে এটা কিসের জন্য। তাহলে যদি ইলেকট্রন চলে যায় আয়নীকরণ শক্তি, আর ইলেকট্রন যদি সংযুক্ত হয় তাহলে ইলেকট্রন আসক্তি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের সর্বশেষ ব্যতিক্রম নিয়ে কথা বলবো। ব্যতিক্রম নিয়ে কথা বলার পরে আমরা দেখব। তাহলে আমি ভার্সিটিতে এই প্রশ্নগুলো এসেছে সেজন্য দেখালাম। ভার্সিটিতে আসে ইলেকট্রন চলে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন যুক্ত হলে ইলেকট্রন আসক্তি। ওকে, আচ্ছা। তারপরে এদের একক কি? এদের একক হচ্ছে কিলোজুল পার মোল। ওকে, খুব সুন্দর। ইলেকট্রন আসক্তির মানটা নেগেটিভ হয় কেন? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন। ইলেকট্রন আসক্তির মানটা নেগেটিভ হইতে পারে, অনেক সময় আবার পজিটিভ হইতে পারে। নেগেটিভ কখন হবে? যদি শক্তি নির্গত হয়। শক্তি নির্গমন বোঝানোর জন্য আমরা নেগেটিভ ইউজ করে থাকি। আচ্ছা, তো যাই হোক গেল। এখন ব্যতিক্রমের অ্যান্সারটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। তাহলে দেখো সর্বশেষ পার্ট, সো ভালো করে খেয়াল করো। পরীক্ষায় সবসময় অনুধাবনমূলক প্রশ্ন এটা আসে, আমি আমার যাবৎকালে দেখেছি। অনুধাবনমূলক প্রশ্ন এটা সবসময় আসতে দেখেছি। প্রশ্নটা হচ্ছে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কথা, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, আমি বারবার তড়িৎ ঋণাত্মকতা বলে ফেলছি, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ক্লোরিনের চেয়ে, তারপরও দেখা যায় ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম। কেন? কেন কম? কেন? ওকে, দেখো কেন। ফ্লোরিনের শক্তি স্তর দুইটি। তা দ্বিতীয় কক্ষপথে বা দ্বিতীয় শক্তি স্তরে 60টি ইলেকট্রন থাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব, ইলেকট্রন মেঘের ঘনত্ব মানে অল্প স্থানে কতটা ইলেকট্রন থাকে সেটা ইলেকট্রন মেঘের ঘনত্ব, সেটা বেশি হয়। অন্যদিকে ক্লোরিনের শক্তি স্তর 3টি। তৃতীয় শক্তি স্তরে 60টি ইলেকট্রন থাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হয়। তো ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হলে এ কথার অর্থ হচ্ছে তার তো ইলেকট্রন আছেই, ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, তার তো ইলেকট্রন আছেই, সে ইলেকট্রন একটু কম নিতে চাইবে। ক্লোরিনের ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, তো তার কম বলে তার কম, ওর কম আছে, কম, তাই ও চাইবে বেশি। ওর আছে বেশি, তাই ও তো আর লাগতেছে না, ওর বেশি আছেই, ওর বেশি এক্সট্রা, ওর এক্সট্রা আর ওর অভাব। তাহলে কে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ইলেকট্রন নিতে চাইবে? তোমরাই বলো। তাহলে কে ইলেকট্রন নিতে চাইবে? যার এক্সট্রা আছে সে নিতে চাইবে, না যার অভাব আছে সে নিতে চাইবে? তাই ইলেকট্রন বেশি নিতে চাইবে, ইলেকট্রন বেশি নিতে চাইবে কে? ইলেকট্রন বেশি নিতে চাইবে ক্লোরিন। তো ইলেকট্রন বেশি নিতে চাইলে ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হবে। তাই আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন এটা বেশি হয় ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিনের চেয়ে। ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি হয়, কারণ তার ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, ফলে সে নিতে চাইবে বেশি। আর ফ্লোরিনের অল্প জায়গায় 60টা ইলেকট্রন থাকে, ফলে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, ফলে সে ইলেকট্রন নিতে চায় কি কম। পরীক্ষা আসলে এই ব্যাখ্যাটা লিখে দিবে, ইলেকট্রন মেঘের ঘনত্ব হচ্ছে এখানে মূল কথা। তাহলে এই যে ব্যাখ্যাটা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম, এটার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে ইলেকট্রন মেঘের ঘনত্ব। ইলেকট্রন মেঘের ঘনত্বই হচ্ছে এখানে মূল কারণ। তাহলে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হলে নিতে চাইবে কম, ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে নিতে চাইবে বেশি। তো ক্লোরিনের কম থাকায় নিতে চায়, ফ্লোরিনের বেশি থাকায় নিতে চায় না। তাই ফ্লোরিনের একটু কম, ওর একটু বেশি। কত? মানটাও লিখে দিয়েছি একটু আগে। ওর হচ্ছে -328 কিলোজোল পার মোল, ওর হচ্ছে -348 কিলোজোল পার মোল। আমাদের মাইনাসটা কেন এসেছে? শক্তি নির্গমন বুঝাতে এসেছে। আর একক কিলোজোল পার মোল, কিলোজোল পার মোল। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই থাকবে। আমাদের একটা টপিক বাকি আছে তড়িৎ ঋণাত্মকতা, সেটা আমরা হয়তো রেকর্ড দিয়ে দিব তোমাদেরকে। আর আগামী ক্লাস ইনশাল্লাহ সুন্দর একটা টপিক নিয়ে কথা হবে, শঙ্করায়ন। আগামী ক্লাসে হয়তো শঙ্করায়ন পড়াতে পারি। ঠিক আছে, জানিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।